وعلى رأسه أمريكا সিরিয়াতে আসাদ পরিবারের ৫৪ বছরের স্বৈরতন্ত্রের পতনের পর অনেক দেশের নজর এখন সিরিয়ার দিকে। সেখানে কি হতে যাচ্ছে, কিভাবে হলো এই বিপ্লব এবং এই বিপ্লবের যিনি প্রধান কিংবা মাস্টার মাইন্ড কিংবা নেতৃত্ব যিনি দিয়েছেন STS তাহির আল শামের প্রধান, তার ব্যক্তিগত চরিত্র কেমন, জীবন কেমন, এই সমস্ত নানান প্রশ্ন। কিন্তু এটি এমন একটি বিজয়, এই বিজয়ের পরে উচ্ছ্বসিত ইসরায়েল, মুসলিমদের শত্রু হিসেবে পরিচিত নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় বলেছেন এটা একটা নতুন সুযোগ প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক গড়ার। We send a hand of peace to all those beyond our border in Syria, to the Jews, to the Kurds, to the Christians, and to the Muslims who want to live in peace with Israel. We're going to follow events very carefully. If we can establish neighborly relations and a peaceful relations with the new forces emerging in Syria, that's our desire. উচ্ছ্বসিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি বলেছেন যে এটি একটি নতুন সুযোগ সিরিয়াকে পুনর্গঠনের। Assad regime has indeed left and Syria where more than 1 million people has been murdered and 12 million of them have been displaced from their homeland and they fled the country. So it has been proven once again that those who oppress cannot rule. উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বাইডেন কশাসলি অর্থাৎ সাবধানতার সাথে সিরিয়া পরিস্থিতি নজর রাখার প্রেক্ষিতে বলতে যেয়ে তিনি বলেছেন এটা সম্ভব হয়েছে তার সরকার যেভাবে ইউক্রেনের মাধ্যমে রাশিয়াকে দুর্বল করেছে এবং ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যেখানে মধ্যপ্রাচ্যের ব্যালেন্সড অর্থাৎ ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি বজায় রেখেছে তার প্রেক্ষিতে এই বিজয় এসেছে। Stakeholders in Syria to help them seize an opportunity to manage the risk. You know, for years the main backers of Assad have been Iran, Hezbollah, and Russia. But over the last week their support collapsed, all three of them. চিন্তা করা যায় যে সিরিয়ার মতো একটি দেশে ইসলামিক মতাদর্শ সম্পন্ন কোনো একজন ব্যক্তি ৫৪ বছরের আসাদ পরিবারের শাসন আরও স্পষ্ট করে বললে বাশির আল আসাদের ২৪ বছরের স্বৈরশাসনকে উৎখাত করার প্রেক্ষিতে মুসলিম দেশ তুরস্ক উচ্ছ্বসিত, ইসরায়েল ইহুদি রাষ্ট্র উচ্ছ্বসিত, তাদের বন্ধু রাষ্ট্র দোসর হিসেবে আমরা যাদেরকে বলি যুক্তরাষ্ট্র উচ্ছ্বসিত, মুসলিমরা উচ্ছ্বসিত। বাংলাদেশের চট্টগ্রামে নানান রকম মিছিল হয়েছে, সাধারণত সব জায়গায় বলা হচ্ছে এটি ইসলামের বিজয়, ইসলামের বিজয়। আদৌ কি এটি ইসলামের বিজয় নাকি এটি যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের বিজয়, নাকি আসলেও এখানে সম্ভাবনার নতুন কিছু সুযোগ আছে? এমনকি পশ্চিমাদের সাথে ব্যালেন্স করার পরেও আল জাওলানি যিনি এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন তিনি সিরিয়াকে মোটামুটি সবার কাছে একটা গ্রহণযোগ্য সরকার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। অনেক প্রশ্ন, তাই না? এইসব প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা বিষয় আপনাদের কাছে জানানো জরুরি, আপনাদের জানাও জরুরি যে আল জাওলানি যিনি এই বিপ্লবের নেতা তিনি পশ্চিমাদের চোখে একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন। খুব বেশি দিন আগে না, ২০১৭ সালে যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করে $10 মিলিয়ন, অর্থাৎ তাকে ধরিয়ে দেওয়ার জন্য মোস্ট ওয়ান্টেড ধরিয়ে দেওয়ার জন্য $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে। কেন করে? নিশ্চয়ই প্রেক্ষাপট আছে। কিন্তু এই $10 মিলিয়ন ঘোষণা করার প্রেক্ষিতে তার যে লেভেল অর্থাৎ তার পরিচিতি পায় বিশ্বের শীর্ষ 5 জন শস্য সন্ত্রাসীর একজন হিসেবে। কেননা যুক্তরাষ্ট্রের চোখে অন্যান্য যে 4 জন আছে 5 জনের একজন যদি জাওলানি হয় তাহলে আরও যে 4 জন আছে এদের নামগুলো আপনারা মোটামুটি সবাই জানেন, আপনারা দেখতে পাচ্ছেন লিস্টে। কেন তার মাথার দাম $10 মিলিয়ন ঘোষণা করা হয়? যার মাথার দাম $10 মিলিয়ন ঘোষণা করা হয় 2017 সালে, 2024 সালে এসে অর্থাৎ 7 বছরের মাথায় এসে যুক্তরাষ্ট্র তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ইসরায়েল এরই মধ্যে অভিনন্দন জানিয়েছে, তুরস্ক যুক্তরাষ্ট্রের মিত্র অভিনন্দন জানাচ্ছে। হিসাবটা গোলমাল, তাই না?
মুসলিমরাও অভিনন্দন জানাচ্ছে যে ইসলামিক রাষ্ট্র হয়েছে, ইসলামিক শাসন ব্যবস্থা হয়েছে। কেমন একটা গোলমেলে হিসাব, রাইট? গোলমেলে হিসাবটার কারণ এই যে মুসলিমরা মনে করছে সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর এই যে গ্রুপ যারা নেতৃত্ব দিয়েছে তারা ইসলামপন্থী। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, তারা ইসলামপন্থী। কিন্তু এই ইসলামপন্থী কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে, আইএসএস কিংবা আল কায়দার মতাদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, না পশ্চিমা ভাবধারার রাষ্ট্র ইনক্লুসিভ ইসলামিক মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত হবে সিরিয়াতে? নানান হিসাব নিকাশ আছে। সেসব হিসাব নিকাশের দ্বার প্রান্তে, তবে তার আগ দিয়ে আমি একটু আল জাওলানি সম্পর্কে আরও একটু বিস্তারিত বলি। এই ব্যক্তি জন্মগ্রহণ করেন 1980 সালে সৌদি আরবের জেদ্দায়। তার বাবা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার ছিলেন সৌদি আরবে। সৌদি আরবে পড়াশোনা করা, এখান থেকে উচ্চশিক্ষিত, কিন্তু 2003 সালে ইরাকে পাড়ি জমান। কেন? ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধরত সেখানকার ইসলামিক গোষ্ঠী আল কায়দার সাথে সংশ্লিষ্টতা প্রকাশ করে যুক্তরাষ্ট্র বিরোধী যুদ্ধ করার জন্য সেখানে তিনি যান। যাওয়ার পরে যুক্তরাষ্ট্রের বাহিনীর হাতে ধরাও পড়েন, 5 বছর জেল খাটেন। সেখান থেকে বেরিয়ে তিনি সিরিয়ায় আসেন, তার পিতৃভূমিতে। সিরিয়াতে আসার পরে সেইখানে আল কায়দার যেই প্রধান ছিলেন বাগদাদি, তারা যে একটা ইসলামিক স্টেট অফ সিরিয়া অ্যান্ড ইরাক নামক একটা ইসলামিক স্টেট তারা গঠন করেছিলেন, সেই ইসলামিক স্টেটের হয়ে তিনি যুদ্ধ করেছিলেন, কাজ করেছিলেন। এটা হলো 2013 সালের ঘটনা। তারও আগে 2011 সাল থেকে এই সিরিয়াতে গণতন্ত্রের জন্য সংগ্রাম শুরু হয়েছে। জাওলানি এই গণতান্ত্রিক সংগ্রামের একটা অংশ, কিন্তু তিনি দেখলেন যে এই আল কায়দা এবং উদীয়মান ইসলামিক শক্তিদের সাথে তিনি যদি হাত মেলাতে না পারেন তাহলে তিনি বাশার আল আসাদকে চ্যালেঞ্জ করতে পারবেন না, এবং সেটাই করলেন তিনি। করার পরে তিনি যুদ্ধ করলেন, ইসলামিক স্টেটের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হলেন। তার যে তৈরি করা বাহিনী নুসরা ফ্রন্ট নামে, আল নুসরা ফ্রন্ট, এই আল নুসরা ফ্রন্ট ইসলামিক স্টেট, আল কায়দা সবগুলোকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এবং এদের বিরুদ্ধে নির্বিচারে বোমা বিস্ফোরণের মদত দেয়। বোমা বিস্ফোরণ হতে থাকে রাশিয়ান সৈন্য, রাশিয়ান ফোর্সের মাধ্যমে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সব ঘটনা যে 2013-14 সালের দিকে যখন প্রেসিডেন্ট ওবামা বাশার আল আসাদের বিরুদ্ধে মোটামুটি যুদ্ধ ঘোষণা করলেন, তখন এই সব বাহিনীগুলোও সক্রিয় ছিল। কিন্তু পরবর্তীতে যখন ইসলামিক স্টেট শক্তিশালী হয়ে যাচ্ছে সেটা দেখে যুক্তরাষ্ট্র সেখান থেকে পিছু টান দেয়। এরপরে দৃশ্যপটে হাজির হয় রাশিয়া এবং ইরান। রাশিয়া এবং ইরান প্রত্যক্ষভাবে সহযোগিতা শুরু করে বাশার আল আসাদকে, এবং এই বাশার আল আসাদকে সহযোগিতা করার মাধ্যমে তারা ইসরায়েলকেও চাপে রাখে। বলাই বাহুল্য, ইরানের সমর্থক যেসব আরেকটি গোষ্ঠী আছে লেবাননে হেজবুল্লাহ, তারাও এই বাশার আল আসাদকে সহযোগিতা করতে থাকে। অন্যদিকে রাশিয়া সহযোগিতা করতে থাকে বাশার আল আসাদকে, কেননা তারা আইএসআইয়ের উপরে নির্বিচারে বোম বর্ষণ করে তাদের শক্তি একদম বিনষ্ট করে দিয়েছিল প্রায়। তো বলাই বাহুল্য যে এই বাশার আল আসাদের শাসন ব্যবস্থাটা মোটামুটি টিকে ছিল ইরান এবং রাশিয়ার প্ররোচনায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরই চেষ্টা করেছে বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য। ইসরায়েল বরাবরই চেষ্টা করেছে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য। তুরস্ক বরাবরই চেষ্টা করেছে বাশার আল আসাদকে উৎখাত করার জন্য। এই 3 দেশ যখন সম্মিলিতভাবে প্রচেষ্টা করছে, তখন অভ্যন্তরীণভাবে যেসব গ্রুপ গণতন্ত্রের জন্য লড়াই করছে 2011 সাল থেকে বাশার আল আসাদের বিরুদ্ধে, তাদেরকে নিজেদেরকে আমূলে বদলে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। একেবারে ইসলামিক স্টেট খিলাফত প্রতিষ্ঠার স্বপ্ন থেকে অনেক বেশি পশ্চিমা ইসরায়েল, তুরস্কের মডারেট মুসলিম, ইসরায়েলের সমর্থন, যুক্তরাষ্ট্রের সমর্থন, এগুলো তাদের মূল এজেন্ডা হয়ে থাকে রাশিয়া এবং ইরানকে দুর্বল করার জন্য। শত্রুর শত্রু মিত্র, যুক্তরাষ্ট্র ইসরায়েলের শত্রু, ইরান রাশিয়া। আল জাওলানির শত্রু ইরান রাশিয়া। তো শত্রুর শত্রু মিত্র, যুক্তরাষ্ট্রের শত্রু ইরান রাশিয়া,
আল জালানির শত্রু ইরান, রাশিয়া। আল জালানি যদিও মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী, কিন্তু মিত্রের ভূমিকায় নামলো। পররাষ্ট্রনীতি এভাবেই চলছে এবং সেটা করতে গিয়ে আনুষ্ঠানিকভাবে আল জালানি 2016 সালে তিনি আল কায়দার সাথে, আল নুসরা ফ্রন্টের সাথে সমস্ত রকম সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন করেন, ঘোষণা দিয়ে ছিন্ন করে বলেন যে আমরা আর খিলাফত প্রতিষ্ঠার যে গোল সেখান থেকে ফিরে এসেছি, আমাদের স্বপ্ন এখন সিরিয়াতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা, ইসলামিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা। 2017-18 সাল পর্যন্ত, 19 সাল পর্যন্তও তারা এরকম ভাবতো যে সেখানে ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ খ্রিস্টিয়ান সম্প্রদায় এবং আলেয়াত সম্প্রদায়, যারা এই বাশার আল আসাদের পরিবার, তাদেরকে কোনো অধিকার রাখবে না, তাদের মাইনরিটিসদের কোনো অধিকার থাকবে না তাদের এই রাষ্ট্রে। কিন্তু সেখান থেকেও তারা আস্তে আস্তে নিজেদেরকে মডিফাই অর্থাৎ রূপান্তরিত করতে করতে আজকে যখন তারা লিবিয়ার শাসন ক্ষমতা নিয়েছে, মাত্র 11 দিনের বিনা রক্তপাতের অভ্যুত্থানে আসাদ যখন পালিয়ে গিয়েছে, ঘোষণা দিয়েছেন আল জাওলানি একটা মেজর ঘোষণা, সেটা হলো সিরিয়াতে এখন থেকে কেউ নারীদের পোশাক নিয়ে কোনো জোর করে কথা বলবে না, নারীরা কি পরবে সেটি নারীদের একান্তই নিজস্ব সিদ্ধান্ত। এমনকি আমার দলের কোনো কর্মীরাও যেন কোনো নারীকে অনুরোধ না করে মডারেট পোশাক পরার জন্য, পিড়াপিড়ি না করে। বোঝা গেল তো আল কায়দার জিহাদি মনোভাব থেকে মডারেট গণতান্ত্রিক ইসলামিক চরিত্র হিসেবে রূপান্তর আল জাওলানির। এই যে জার্নি, এই যে ইতিহাস, একদম রূপকথার মতো, তাই তো? শুধু তাই না, তিনি ঘোষণা দিয়েছেন তার রাষ্ট্রে খ্রিস্টিয়ানরা সুরক্ষিত থাকবে, আলেয়াত সম্প্রদায় সুরক্ষিত থাকবে এবং তার রাষ্ট্র এখন অনেকটা স্থিতিশীল কিভাবে আনা যায়, অর্থনৈতিকভাবে কিভাবে আগানো যায়, সেটাই তার স্বপ্ন। 44 বছর বয়স আল জাওলানি এখন বিশ্বের অন্যতম আলোচিত চরিত্র। ফ্রম জিহাদিস্ট টু আ মডারেট ইসলামিক ফিগার। আদৌ কি পশ্চিমা বিশ্ব তার এই বিবর্তন মেনে নিচ্ছে? খুব কশাসলি আমি সংবাদ মাধ্যমগুলো দেখছি, তারা বলছে যে আমরা কোনো থ্রেট দেখছি না। ইসরায়েল বলছে আমরা কোনো থ্রেট দেখছি না, যুক্তরাষ্ট্র বলছে আপাতত কোনো থ্রেট দেখছি না। কিন্তু ওই যে এই যুক্তরাষ্ট্রের ঘোষিত শীর্ষ সন্ত্রাসীর একজন সিরিয়া রাষ্ট্র পরিচালনা করছে, নিশ্চয়ই তারা সন্দেহের দৃষ্টিতে দেখবে বলেই আজকে বিজয়ের একদিন পরে যুক্তরাষ্ট্র আল কায়দার অন্তত অগণিত স্থাপনাতে বিমান হামলা চালিয়েছে। তারা এই অস্থিরতা চালাতেই থাকবে, নজর রাখতেই থাকবে। আর জাওলানির দায়িত্ব হবে কিভাবে তুরস্ক, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এদেরকে মানিয়ে তার সরকারের স্থিতিশীলতা সে আনতে পারবে এবং একই সাথে দেশের অভ্যন্তরে যে আল কায়দার বীজ আছে, যে আল কায়দাকে এর মধ্যে রাশিয়া এবং ইরান তাদের বিরুদ্ধে আচরণ করলেও এখন যেহেতু জাওলানি সরকারে আছে, সুতরাং তাকে ডিস্টেবিলাইজ অর্থাৎ অস্থির করার জন্য আল কায়দা এবং অন্যান্য বিদ্রোহী গ্রুপগুলোকে ফান্ডিং করা শুরু করবে রাশিয়া, ইরান এবং অন্যান্যরা। অন্যদিকে পরীক্ষা দিতে হবে জাওলানিকে প্রতিনিয়ত সে কতটা মডারেট মুসলিম লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। পথটা কি খুব সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? কঠিন একটা পথ, অভ্যন্তরীণভাবে দ্বন্দ্ব, অভ্যন্তরীণভাবে বিরোধিতা, অভ্যন্তরীণভাবে চ্যালেঞ্জ এবং বাহ্যিকভাবে তাকে মডারেট রাখার যে চাপ, থাকার যে চাপ, তার পূর্বের যে পরিচিতি সন্ত্রাসী হিসেবে, আল কায়দার লিডার হিসেবে, এই সমস্ত কিছু উপেক্ষা করে সিরিয়ার মানুষকে গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং একই সাথে ইসলামী শাসন ব্যবস্থার যে স্বপ্ন দিতে পারবেন কিনা আল জাওলানি, দেখার অপেক্ষা।